রাগিনী নামের গরিব একটা মেয়ে স্কুলে যাচ্ছিল। এমন সময় সে রাস্তার মাঝে একটা খরগোশ দেখতে পায়। খরগোশটি দেখতে একেবারেই আলাদা ছিল। সেই সাথে খরগোশটা ছিল অনেক বেশি সুন্দর। আরে বাহ, এই খরগোশটা তো অনেক সুন্দর। আমি বরং এক কাজ করি, এই খরগোশটাকে আমার সাথে নিয়ে যাই, তারপর এটাকে বিক্রি করে দেব, এতে আমি কিছু টাকা পাবো। এই কথা বলে রাগিনী যখন খরগোশটাকে ধরতে যায়, তখনই খরগোশটা দৌড়ে সেখান থেকে চলে যায়। রাগিনীও ওই খরগোশটার পেছনে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে সে একটা জঙ্গলের ভেতরে পৌঁছে যায়। এমন সময় সে একটা কুয়া দেখতে পায়, আর সেই সাথে একটা অদ্ভুত ঘটনাও দেখতে পায়, কারণ ওই কুয়ার ভেতর থেকে 3টা পরী বাইরে বেরিয়ে আসছিল। এই, তোমাদের কি মনে আছে রানীপরী আমাদের কি বলেছিল? রানীপরী আমাদের বলেছিল প্রতিদিন সকালে গিয়ে তার সাথে দেখা করে আসতে। হ্যাঁ, আমার মনে আছে। আজকে থেকে আমরা রানীমার সাথে দেখা করতে যাব, তা না হলে রানীমা আমাদের উপর অনেক রাগ করবে। হ্যাঁ হ্যাঁ, চলো, এখানে আর সময় নষ্ট করা যাবে না। রানীমার সাথে দেখা করে আসতে হবে, তারপর আমাদের অনেক কাজও আছে। এই কথা বলে সেই 3 পরী উড়তে উড়তে সেখান থেকে চলে যায়। আমি এই জঙ্গলে কতবার এসেছি, কিন্তু এই কুয়ার ব্যাপারে আমি কিছুই জানি না। এখন বরং এই কুয়ার ভেতরে গিয়ে দেখি, এখানে কি আসলেই পরীরা থাকে, নাকি এটা আমার চোখের ভুল। আর যদি পরীরা এখানে থেকে থাকে, তাহলে নিশ্চয়ই কুয়ার ভেতরে অনেক কিছু আছে। এই কথা ভেবে রাগিনী কুয়ার ভেতরে ঝাঁপ দেয়। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। ইতিমধ্যে আমরা অনেকের নামে কার্টুন ভিডিও তৈরি করেছি, তোমাদের নামেও করতে চাই, তাই তোমরা তোমাদের নামটি দ্রুত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। রাগিনী যখন ওই কুয়ার ভেতরে পৌঁছায়, তখন দেখে সেটার ভেতরে কোনো পানি নেই, বরং অনেক সুন্দর একটা মহল আছে। এত বড় মহল রাগিনী এর আগে কখনোই দেখেনি। মনে হচ্ছে এই মহলের ভেতরেই ওই পরীরা থাকে। নিশ্চয়ই এই মহলের ভেতরে অনেক অনেক খাজানা আছে। আমি বরং এই মহলের ভেতরে গিয়েই দেখি। এরপর যখন রাগিনী ওই মহলের ভেতরে যায়, তখন সে সেখানে অনেক অনেক সোনার মুদ্রা দেখতে পায়। এগুলো দেখে সে তার লোভ সামলাতে পারে না। সে সেখান থেকে কিছু সোনার মুদ্রা নিয়ে বাইরে বেরিয়ে আসে। এইভাবে বেশ কয়েকদিন রাগিনী ওই কুয়ার ভেতর থেকে সোনার মুদ্রা এনে বিক্রি করতে থাকে, আর আস্তে আস্তে সে অনেক ধনী হয়ে যায়। তার বান্ধবীরা তার এত পরিবর্তন দেখে হতবাক হয়ে যায়। একদিন, রাগিনী, তোর সাথে আমাদের কিছু কথা আছে, তুই কি আমাদের সাথে একটু কথা বলতে পারবি এখন? না, আমি তোর মতো গরিবদের সাথে কথা বলি না। তোরা কি জানিস না এখন আমি কত ধনী হয়ে গিয়েছি? হ্যাঁ হ্যাঁ, সেটার জন্যই কথা বলতে এসেছি। রাগিনী, তুই এত কম সময়ের মধ্যে এত ধনী হয়ে গেলি কি করে? কোনো খারাপ কাজে জড়িয়ে পড়িসনি তো? দেখ, যারা টাকার লোভে খারাপ কাজ করে তারা কিন্তু সারা জীবন পস্তায়। যা যা, আমাকে জ্ঞান দিস না। আমি জানি তোরা আমার উন্নতি দেখে হিংসায় জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছিস। এখন বের হয়ে যা আমার বাড়ি থেকে। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। তা না হলে তোদের লাথি মেরে আমি আমার বাড়ি থেকে বের করব। এই কথা বলে রাগিনী সেখান থেকে চলে যায়। সে হাঁটতে হাঁটতে ওই কুয়ার কাছে যায়। তার বান্ধবীরাও তার পিছু নেয়। তারা দেখে রাগিনী ওই কুয়ার ভেতর থেকে সোনার কয়েন নিয়ে বাইরে বেরিয়ে আসছে। দেখেছিস, আমি বলেছিলাম না রাগিনী কোনো খারাপ কাজের সাথে জড়িয়ে গিয়েছে। এখন ওকে সঠিক পথে ফিরিয়ে আনতে আমাদেরই কিছু করতে হবে। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। এখানে বসে অপেক্ষা করি, দেখি এই কুয়ার আসল মালিক কে।
কিছুক্ষণ পর সেখানে উড়তে উড়তে সেই 3 পরী আসে। এই, তোমরা কে? তোমরা এখানে কি করছো? বলো, তোমরা কোন উদ্দেশ্যে এখানে এসেছো? জলদি বলো, তা না হলে আমরা তোমাদের দুইজনকে কুকুর বানিয়ে দেব, তারপর সারা জীবন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে। আপনারা আসলে আমাদের ভুল বুঝছেন। আসলে রাগিনী নামের আমাদের একটা বান্ধবী আছে। সে প্রতিদিন আপনাদের এই কুয়ার ভেতর থেকে সোনার মুদ্রা নিয়ে যায় আর ওগুলো বাজারে বিক্রি করে। ও তাই নাকি? আমরাও বেশ কয়েকদিন ধরে খেয়াল করছি আমাদের সোনার মুদ্রা কমে যাচ্ছে। তোমরা আমাদের অনেক বড় উপকার করেছো। এখন দেখো কালকে আমরা ওই মেয়ের সাথে কি করি। এরপর তারা 2 বান্ধবী সেখান থেকে চলে যায়। পরের দিন রাগিনীকে ধরার জন্য 3 পরী প্ল্যান সাজাতে শুরু করে। আজ ওই মেয়েকে ধরতেই হবে, তা না হলে ও একদিন আমাদের মহলের সব সোনার মুদ্রা এইভাবে চুরি করে নেবে। আমরা তো ওই মেয়েকে কখনোই দেখিনি। তার মানে সকালবেলা আমরা যখন রানীপরীর সাথে দেখা করতে যাই তখন ও এখানে আসে আর আমাদের সোনার মুদ্রা চুরি করে নিয়ে যায়। আজকে আমরা এমন কিছু করব যেন ওই মেয়ে এখান থেকে বের হতে না পারে। এই কথা বলে সেই 3 পরী কুয়ার চারপাশে একটা জাদুর আবরণ তৈরি করে। তারপর তারা সেখানে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর ওখানে রাগিনী আসে, কিন্তু সে যখনই ওই কুয়ার কাছে যায় তখনই তার শরীরে কারেন্ট লাগে। তৎক্ষণাৎ রাগিনী বেহুশ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর 3 পরী সেখানে আসে আর রাগিনীকে ধরে ফেলে। তারা রাগিনীকে পরীদের জেলে পাঠিয়ে দেয়। মেয়েরা, তোমরা অনেক সৎ আর ইমানদার। এই নাও তোমাদের ইমানদারির পুরস্কার। সারা জীবন তোমরা এমনই থেকো। এই কথা বলে পরীগুলো সেখান থেকে উড়তে উড়তে চলে যায় আর রাগিনীর বান্ধবীরা তাদের বাড়ি ফিরে যায়। তারা কখনোই অন্যের ক্ষতি করে না, বরং সবার সাথে ভালোভাবে মিশে এবং ইমানদারির সাথে জীবন পার করে দেয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আশা করি গল্পটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের আজকের গল্পটিতে একটি লাইক দাও, কমেন্ট করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। তানিয়া নামের এক বিধবা মহিলা তার একমাত্র মেয়ে আশাকে নিয়ে ফিরোজপুর গ্রামে বসবাস করত। আশার মা মানুষের বাসায় কাজ করত। তাদের সংসারে টাকা পয়সার কমতি থাকলেও ভালোবাসার কোনো কমতি ছিল না। আশার মা আশাকে অনেক ভালোবাসতো আর আশাও তার মাকে অনেক ভালোবাসতো। এইভাবেই তাদের জীবন কেটে যাচ্ছিল। আশা পড়ালেখায় অনেক ভালো ছিল। আশা ছোটবেলা থেকেই প্রতি পরীক্ষায় ফার্স্ট হতো। আশার ভালো ভবিষ্যতের জন্য আশার মা আশাকে একটি প্রাইভেট কলেজে ভর্তি করিয়ে দেয়। এতে করে তাদের সংসারের খরচ অনেক বেড়ে যায়। কলেজের ফি দেওয়ার জন্য আশাও তার মায়ের সাথে মানুষের বাসায় কাজ করতে শুরু করে। এতে করে তারা কিছু বাড়তি টাকা আয় করতে থাকে। এইভাবেই বেশ কিছুদিন কেটে যায়। আশা অনেক সুন্দরী হওয়ার কারণে অনেক ছেলেরাই তার উপর ক্রাশ খেত। সবাই আশার সাথে বন্ধুত্ব করতে চাইতো। আশার ক্লাসেই তন্ময় নামের একটি ছেলে ছিল। তন্ময় ছিল ধনী পরিবারের ছেলে। তন্ময় মনে মনে আশাকে অনেক পছন্দ করত। একদিন সে সাহস করে আশাকে প্রপোজও করে বসে। আমি তোমাকে একটি কথা বলতে চাই। আমি তোমাকে অনেক দিন ধরেই পছন্দ করি। তুমি হয়তো বিষয়টা বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি। তারপরেও আমি বলছি, আমি তোমাকে অনেক ভালোবাসি আর তোমাকেই বিয়ে করতে চাই। তন্ময়, আমি বুঝতে পারছি তোমার বিষয়টা। তুমি আমাকে পছন্দ করো, কিন্তু তুমি আমার ব্যাপারে কিছুই জানো না। আমি একজন ভালো ছাত্রী হতেই পারি, কিন্তু আমাদের পরিবার অনেক গরিব। আমার পরিবার তোমার পরিবারের মতো এত ধনী না। আমার মা মানুষের বাসায় কাজ করে আমাকে পড়ালেখা করাচ্ছে। এমনকি আমিও মাঝে মাঝে আমার মায়ের সাথে অন্যের বাসায় কাজ করতে যাই। এতে করে আমরা যেই কয়টা টাকা পাই তা দিয়েই আমার আর আমার মায়ের ভরণ পোষণ চলে। তোমরা অনেক ধনী আর আমরা অনেক গরিব।
তাই আমার মনে হচ্ছে তোমাদের পরিবারের সাথে আমাদের পরিবারের কোনোভাবেই মিলবে না। তোমার পরিবারের কেউ কখনো আমাকে মেনে নিতে পারবে না। তাই আমি তোমার ভালোর জন্যই বলছি, তুমি আমাকে ভুলে যাও। আর তোমাদের পরিবারের মতোই কোনো ধনী পরিবারের মেয়েকে বিয়ে করে নাও। আমি গরিব, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার প্রস্তাবটি রাখতে পারছি না। এমন কথা বলো না আশা। আমি আমার পরিবারের সাথে কথা বলবো, তারা নিশ্চয়ই এই বিষয়টা মেনে নিবে। এমনিতেও আমার মা বাবা কখনো আমার কোনো আবদার ফেলেনি। আমার বিশ্বাস তারা তোমাকে মেনে নেবে। প্লিজ তুমি আমাকে এইভাবে রিজেক্ট করে দিও না। আমি তোমাকে অনেক পছন্দ করি আর অনেক ভালোবাসি। প্লিজ 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 আশা। ঠিক আছে, তুমি তোমার পরিবারের সাথে কথা বলো। এরপর তন্ময় তার মা বাবার সাথে কথা বলে। সে আশার ব্যাপারে তাদেরকে সবকিছু খুলে বলে। এই সব কথা শুনে তন্ময়ের মা বলে, তুই কি পাগল হয়ে গিয়েছিস? আশার মা তো মাঝে মাঝে আমাদের বাড়িতেও কাজ করতে আসে। অবশেষে তুই একটা কাজের লোকের মেয়েকে ভালোবাসলি, আর কোনো মেয়ে খুঁজে পেলি না দুনিয়াতে? দেখ বাবা, আমাদের একটা সম্মান আছে, তাই আমি তোর ভালোর জন্যই বলছি, তুই ওকে ভুলে যা। আমি তোকে অনেক সুন্দরী বউ এনে দেব। তুই ওই কাজের লোকের মেয়েকে বিয়ে করলে আমাদের মান সম্মান মাটির সাথে মিশে যাবে। দেখো মা, আশা অনেক ভালো মেয়ে। ওর মা সৎ পথে উপার্জন করে ওকে পড়ালেখা করাচ্ছে। আর আশা কারোর টাকার জোরে না, নিজের যোগ্যতায় পড়াশোনা করছে। ওর ট্যালেন্টের জন্য আমাদের কলেজ থেকে ওকে বৃত্তি দেওয়া হয়। আর শুধু তাই নয়, কখনো আমি ক্লাসে ফার্স্ট হতে পারিনি, কিন্তু ও প্রতি বছর টপ করে। এগুলো কি এখন আমার তোমাদেরকে শিখাতে হবে যে কাউকে কখনো টাকা দিয়ে বিচার করা যায় না? ওর আচার আচরণ, স্বভাব চরিত্র আর ওর গুণের কারণে ও আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী। আমি ওকেই বিয়ে করব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোর সাথে তর্কে আমরা জিততে পারবো না। আমরা ওকেই তোর বউ করে আনবো। আমরা তোর সিদ্ধান্ত মেনে নিলাম। এখন তাহলে তুই একটা কথা শোন, ওরা তো অনেক গরিব, ওদের কাছে আমাদের কোনো কিছুই চাওয়া পাওয়া নেই। কিন্তু ওদেরকে তুই বিয়েটা অনুষ্ঠান করে দিতে বলবি, একটু বড় অনুষ্ঠান করে যেন, যাতে আমরা আমাদের আত্মীয় স্বজনদের সামনে কিছুটা হলেও মুখ দেখাতে পারি। যদি ওরা রাজি থাকে তাহলে এই সপ্তাহে তোর বাবাকে নিয়ে আমি ওদের বাড়িতে যাব আর তোদের বিয়ের কথা বলে আসব। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে বিয়ে পাকা। তন্ময় ওর মা বাবার কথা শুনে অনেক খুশি হয়ে যায়। কিছুদিন পর তন্ময়ের মা বাবা আশার বাড়িতে যায়। আরে কি সৌভাগ্য, আপনারা আমার বাসায়। কোথায় যে আপনাদের বসতে দেই। আসেন, বসেন, এই খাটে বসেন। আরে আরে, এত ব্যস্ত হতে হবে না। আমি এখানে তোমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। তোমার মেয়ে আর আমার ছেলে তন্ময় দুইজন একই কলেজে পড়ালেখা করে। ওরা দুজন দুজনকে অনেক ভালোবাসে, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি ওদেরকে বিয়ে দিয়ে দেব। এখন যদি তুমি রাজি থাকো তাহলে বিয়ের কথা আগানো যায়। এ তো আমার পরম সৌভাগ্য, কিন্তু আমাদের একটা শর্ত আছে। আমরা বিয়েতে কিছুই চাই না, কিন্তু আমরা চাই বিয়েটা যেন ধুমধাম করে দেওয়া হয়, যেন আমরা আমাদের আত্মীয় স্বজনদের সামনে একটু হলেও মুখ দেখাতে পারি। সুন্দর করে গেট সাজাতে হবে, ভালো খাবার দিতে হবে, আর হ্যাঁ, অবশ্যই ভালো একটা সেন্টার ভাড়া নিতে হবে। এই শর্ত মানতে পারলেই আমার ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে হবে। ঠিক আছে, আপনারা কোনো চিন্তা করবেন না। আমি যেভাবেই পারি বড় আয়োজন করে এই বিয়ে সম্পূর্ণ করব। আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। এরপর তন্ময়ের মা বাবা সেখান থেকে চলে যায়। তখন আশা তার মায়ের কাছে আসে আর তাকে বলে, মা, তুমি এটা কি করলে? আমরা এত টাকা কোথায় পাবো? এত বড় করে অনুষ্ঠান কিভাবে করব? যেই কয়টা টাকা আমরা মানুষের বাসায় কাজ করে জমিয়েছি তা দিয়ে তো মঞ্চ সাজানো হবে না। তুমি কেন ওদের কথায় রাজি হলে? আমার কপালে যদি তন্ময় নাই থাকে তাহলে বিয়ে হবে না। তুমি কেন এত বড় দায়িত্ব তোমার কাঁধে তুলে নিতে গেলে মা? দেখ মা, আমি তোকে কখনো কিছু দিতে পারিনি। তন্ময় খুব ভালো একটা ছেলে,
আর আমি যখন শুনলাম তন্ময় তোকে বিয়ে করতে চায়, তখন আমি আর দ্বিমত পোষণ করতে পারলাম না। আমি কিভাবে বলতে পারি এই বিয়েতে আমার মত নেই? প্রয়োজন হলে আমি আমার কিডনি বিক্রি করে হলেও বিয়ের অনুষ্ঠান ধুমধাম করে করব। আর তুই কোনো চিন্তা করিস না, সব কিছুর একটা ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ। আশার মা আশাকে খুশি করার জন্য এই সব কথা বলে দেয়, কিন্তু সে নিজেও জানতো তার পক্ষে এতগুলো টাকা জোগাড় করা সম্ভব না। সে বেশ দুশ্চিন্তায় পড়ে যায়। এই সব কথা ভাবতে ভাবতে আশার মা একটি জঙ্গলে চলে যায় আর একটি নদীর পাশে বসে কান্না করতে থাকে। আমার স্বামীটা মারা যাওয়ার পর থেকে আমি আমার মেয়েকে তেমন কিছুই দিতে পারিনি। এখন আমার মেয়েটার এত ভালো ঘর থেকে সম্বন্ধ এসেছে, টাকার সমস্যার কারণে এই সম্পর্কটা যদি ভেঙে যায়, আমি তো ওর জন্য কিছুই করতে পারছি না। হে খোদা, তুমি কেন আমাকে এত গরিব বানালে? এইসব বলে আশার মা কান্না করতে থাকে। তখনই সেখানে একটা পরী প্রকট হয়। সে ছিল ঘাসের পরী। ঘাসের পরীকে দেখে আশার মা অনেক বেশি ভয় পেয়ে যায়। আরে তুমি ভয় পেও না, আমি ঘাসের পরী। তোমার কান্না দেখে আমার খুব খারাপ লাগলো। আসলে মানুষের জীবনে চড়াই উতরাই চলতেই থাকে, তাই বলে কি এইভাবে ভেঙে পড়তে হবে? আমি তোমাকে চিনি, তুমি অনেক ভালো মনের একটা মানুষ। কত কঠিন কঠিন কাজ করে তুমি তোমার সংসার চালিয়েছো তাও আমি জানি। তোমার স্বামী এই জঙ্গলে ঘাস রোপণ করেছিল, আর তা থেকেই আমার জন্ম। তাই আমি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ। এখন সময় এসেছে তোমাদের এই ঋণ শোধ করার। এই কথা বলে ঘাসের পরী আশার মাকে একটি জাদুর লেহেঙ্গা উপহার দেয়। এটা তুমি তোমার মেয়েকে পরিয়ে দিও। এটা একটা জাদুর লেহেঙ্গা। এটা পরে তোমার মেয়ে আকাশে উঠতে পারবে, আর সে যা উইশ করবে তাই পূরণ হবে। এই কথা শুনে আশার মা অনেক খুশি হয়ে যায়, আর সে ওই লেহেঙ্গা নিয়ে বাড়িতে চলে যায়। সে আশাকে ওই জাদুর লেহেঙ্গা পরতে বলে। জাদুর লেহেঙ্গাটা পরার সাথে সাথে আশা উঠতে শুরু করে। আরে মা, এই লেহেঙ্গা পরে তো আমি উড়ছি। আমি যদি এই লেহেঙ্গা পরে বিয়ে করি তাহলে তো সবাই অবাক হয়ে যাবে। কিন্তু মা, বিয়ের জন্য তো অনেক টাকা লাগবে, কিন্তু আমাদের কাছে তো এত টাকা নেই। আমরা এতগুলো টাকা কোথায় পাবো? ইস, যদি এখন টাকার বৃষ্টি শুরু হতো তাহলে কতই না ভালো হতো। তখনই টাকার বৃষ্টি শুরু হয়ে যায়। টাকা দিয়ে ওদের ঘর ভর্তি হয়ে যায়। এই দেখে আশার মা বুঝতে পারে পরী সত্যি কথাই বলছিল। তারপর আশার মা ওই টাকা দিয়ে বিয়ের সব ব্যবস্থা সেরে নেয়। অনেক বড় একটা সেন্টার ভাড়া করে আর সেখানে সবাইকে নিমন্ত্রণ করে। আশা জাদুর লেহেঙ্গা পরে উঠতে উঠতে স্টেজে যায়, যা দেখে সবাই অবাক হয়ে যায়। ধুমধাম করে তন্ময় আর আশার বিয়ে হয়ে যায়, আর জাদুর উড়ন্ত লেহেঙ্গার সাহায্যে তারা সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে। তানিয়া নামের এক বিধবা মহিলা তার একমাত্র মেয়ে আশাকে নিয়ে ফিরোজপুর গ্রামে বসবাস করত। আশার মা মানুষের বাসায় কাজ করত। তাদের সংসারে টাকা পয়সার কমতি থাকলেও ভালোবাসার কোনো কমতি ছিল না। আশার মা আশাকে অনেক ভালোবাসতো, আর আশাও তার মাকে অনেক ভালোবাসতো। এইভাবেই তাদের জীবন কেটে যাচ্ছিল। আশা পড়ালেখায় অনেক ভালো ছিল। আশা ছোটবেলা থেকেই প্রতি পরীক্ষায় ফার্স্ট হতো। আশার ভালো ভবিষ্যতের জন্য আশার মা আশাকে একটি প্রাইভেট কলেজে ভর্তি করিয়ে দেয়। এতে করে তাদের সংসারের খরচ অনেক বেড়ে যায়। কলেজের ফি দেওয়ার জন্য আশাও তার মায়ের সাথে মানুষের বাসায় কাজ করতে শুরু করে। এতে করে তারা কিছু বাড়তি টাকা আয় করতে থাকে। এইভাবেই বেশ কিছুদিন কেটে যায়। আশা অনেক সুন্দরী হওয়ার কারণে অনেক ছেলেরাই তার উপর ক্রাশ খেত। সবাই আশার সাথে বন্ধুত্ব করতে চাইতো। আশার ক্লাসেই তন্ময় নামের একটি ছেলে ছিল। তন্ময় ছিল ধনী পরিবারের ছেলে। তন্ময় মনে মনে আশাকে অনেক পছন্দ করত। একদিন সে সাহস করে আশাকে প্রপোজও করে বসে। আমি তোমাকে একটি কথা বলতে চাই। আমি তোমাকে অনেক দিন ধরেই পছন্দ করি। তুমি হয়তো বিষয়টা বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি, তারপরেও আমি বলছি,
আমি তোমাকে অনেক ভালোবাসি আর তোমাকেই বিয়ে করতে চাই। তন্ময়, আমি বুঝতে পারছি তোমার বিষয়টা। তুমি আমাকে পছন্দ করো, কিন্তু তুমি আমার ব্যাপারে কিছুই জানো না। আমি একজন ভালো ছাত্রী হতেই পারি, কিন্তু আমাদের পরিবার অনেক গরিব। আমার পরিবার তোমার পরিবারের মতো এত ধনী না। আমার মা মানুষের বাসায় কাজ করে আমাকে পড়ালেখা করাচ্ছে। এমনকি আমিও মাঝে মাঝে আমার মায়ের সাথে অন্যের বাসায় কাজ করতে যাই। এতে করে আমরা যেই কয়টা টাকা পাই তা দিয়েই আমার আর আমার মায়ের ভরণ পোষণ চলে। তোমরা অনেক ধনী আর আমরা অনেক গরিব, তাই আমার মনে হচ্ছে তোমাদের পরিবারের সাথে আমাদের পরিবারের কোনোভাবেই মিলবে না। তোমার পরিবারের কেউ কখনো আমাকে মেনে নিতে পারবে না। তাই আমি তোমার ভালোর জন্যই বলছি, তুমি আমাকে ভুলে যাও আর তোমাদের পরিবারের মতোই কোনো ধনী পরিবারের মেয়েকে বিয়ে করে নাও। আমি গরিব, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার প্রস্তাবটি রাখতে পারছি না। এমন কথা বলো না আশা। আমি আমার পরিবারের সাথে কথা বলবো, তারা নিশ্চয়ই এই বিষয়টা মেনে নিবে। এমনিতেও আমার মা বাবা কখনো আমার কোনো আবদার ফেলেনি। আমার বিশ্বাস তারা তোমাকে মেনে নেবে। প্লিজ তুমি আমাকে এইভাবে রিজেক্ট করে দিও না। আমি তোমাকে অনেক পছন্দ করি আর অনেক ভালোবাসি। প্লিজ 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 আশা। ঠিক আছে, তুমি তোমার পরিবারের সাথে কথা বলো। এরপর তন্ময় তার মা বাবার সাথে কথা বলে। সে আশার ব্যাপারে তাদেরকে সবকিছু খুলে বলে। এই সব কথা শুনে তন্ময়ের মা বলে, তুই কি পাগল হয়ে গিয়েছিস? আশার মা তো মাঝে মাঝে আমাদের বাড়িতেও কাজ করতে আসে। অবশেষে তুই একটা কাজের লোকের মেয়েকে ভালোবাসলি আর কোনো মেয়ে খুঁজে পেলি না দুনিয়াতে? দেখ বাবা, আমাদের একটা সম্মান আছে, তাই আমি তোর ভালোর জন্যই বলছি, তুই ওকে ভুলে যা। আমি তোকে অনেক সুন্দরী বউ এনে দেব। তুই ওই কাজের লোকের মেয়েকে বিয়ে করলে আমাদের মান সম্মান মাটির সাথে মিশে যাবে। দেখো মা, আশা অনেক ভালো মেয়ে। ওর মা সৎ পথে উপার্জন করে ওকে পড়ালেখা করাচ্ছে। আর আশা কারোর টাকার জোরে না, নিজের যোগ্যতায় পড়াশোনা করছে। ওর ট্যালেন্টের জন্য আমাদের কলেজ থেকে ওকে বৃত্তি দেওয়া হয়। আর শুধু তাই নয়, কখনো আমি ক্লাসে ফার্স্ট হতে পারিনি, কিন্তু ও প্রতি বছর টপ করে। এগুলো কি এখন আমার তোমাদেরকে শিখাতে হবে যে কাউকে কখনো টাকা দিয়ে বিচার করা যায় না? ওর আচার আচরণ, স্বভাব চরিত্র আর ওর গুণের কারণে ও আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী। আমি ওকেই বিয়ে করব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোর সাথে তর্কে আমরা জিততে পারবো না। আমরা ওকেই তোর বউ করে আনবো। আমরা তোর সিদ্ধান্ত মেনে নিলাম। এখন তাহলে তুই একটা কথা শোন, ওরা তো অনেক গরিব, ওদের কাছে আমাদের কোনো কিছুই চাওয়া পাওয়া নেই, কিন্তু ওদেরকে তুই বিয়েটা অনুষ্ঠান করে দিতে বলবি। একটু বড় অনুষ্ঠান করে যেন, যাতে আমরা আমাদের আত্মীয় স্বজনদের সামনে কিছুটা হলেও মুখ দেখাতে পারি। যদি ওরা রাজি থাকে তাহলে এই সপ্তাহে তোর বাবাকে নিয়ে আমি ওদের বাড়িতে যাব আর তোদের বিয়ের কথা বলে আসব। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে বিয়ে পাকা। তন্ময় ওর মা বাবার কথা শুনে অনেক খুশি হয়ে যায়। কিছুদিন পর তন্ময়ের মা বাবা আশার বাড়িতে যায়। আরে কি সৌভাগ্য, আপনারা আমার বাসায়। কোথায় যে আপনাদের বসতে দেই। আসেন, বসেন, এই খাটে বসেন। আরে আরে, এত ব্যস্ত হতে হবে না। আমি এখানে তোমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। তোমার মেয়ে আর আমার ছেলে তন্ময় দুইজন একই কলেজে পড়ালেখা করে। ওরা দুজন দুজনকে অনেক ভালোবাসে, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি ওদেরকে বিয়ে দিয়ে দেব। এখন যদি তুমি রাজি থাকো তাহলে বিয়ের কথা আগানো যায়। এ তো আমার পরম সৌভাগ্য, কিন্তু আমাদের একটা শর্ত আছে। আমরা বিয়েতে কিছুই চাই না, কিন্তু আমরা চাই বিয়েটা যেন ধুমধাম করে দেওয়া হয়, যেন আমরা আমাদের আত্মীয় স্বজনদের সামনে একটু হলেও মুখ দেখাতে পারি। সুন্দর করে গেট সাজাতে হবে, ভালো খাবার দিতে হবে, আর হ্যাঁ, অবশ্যই ভালো একটা সেন্টার ভাড়া নিতে হবে। এই শর্ত মানতে পারলেই আমার ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে হবে। ঠিক আছে, আপনারা কোনো চিন্তা করবেন না। আমি যেভাবেই পারি বড় আয়োজন করে এই বিয়ে সম্পূর্ণ করব। আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। এরপর তন্ময়ের মা বাবা সেখান থেকে চলে যায়। তখন আশা তার মায়ের কাছে আসে আর তাকে বলে,
মা, তুমি এটা কি করলে? আমরা এত টাকা কোথায় পাবো? এত বড় করে অনুষ্ঠান কিভাবে করব? যেই কয়টা টাকা আমরা মানুষের বাসায় কাজ করে জমিয়েছি তা দিয়ে তো মঞ্চ সাজানো হবে না। তুমি কেন ওদের কথায় রাজি হলে? আমার কপালে যদি তন্ময় নাই থাকে তাহলে বিয়ে হবে না। তুমি কেন এত বড় দায়িত্ব তোমার কাঁধে তুলে নিতে গেলে মা? দেখ মা, আমি তোকে কখনো কিছু দিতে পারিনি। তন্ময় খুব ভালো একটা ছেলে, আর আমি যখন শুনলাম তন্ময় তোকে বিয়ে করতে চায় তখন আমি আর দ্বিমত পোষণ করতে পারলাম না। আমি কিভাবে বলতে পারি এই বিয়েতে আমার মত নেই? প্রয়োজন হলে আমি আমার কিডনি বিক্রি করে হলেও বিয়ের অনুষ্ঠান ধুমধাম করে করব। আর তুই কোনো চিন্তা করিস না, সব কিছুর একটা ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ। আশার মা আশাকে খুশি করার জন্য এই সব কথা বলে দেয়, কিন্তু সে নিজেও জানতো তার পক্ষে এতগুলো টাকা জোগাড় করা সম্ভব না। সে বেশ দুশ্চিন্তায় পড়ে যায়। এই সব কথা ভাবতে ভাবতে আশার মা একটি জঙ্গলে চলে যায় আর একটি নদীর পাশে বসে কান্না করতে থাকে। আমার স্বামীটা মারা যাওয়ার পর থেকে আমি আমার মেয়েকে তেমন কিছুই দিতে পারিনি। এখন আমার মেয়েটার এত ভালো ঘর থেকে সম্বন্ধ এসেছে, টাকার সমস্যার কারণে এই সম্পর্কটা যদি ভেঙে যায়, আমি তো ওর জন্য কিছুই করতে পারছি না। হে খোদা, তুমি কেন আমাকে এত গরিব বানালে? এইসব বলে আশার মা কান্না করতে থাকে। তখনই সেখানে একটা পরী প্রকট হয়। সে ছিল ঘাসের পরী। ঘাসের পরীকে দেখে আশার মা অনেক বেশি ভয় পেয়ে যায়। আরে তুমি ভয় পেও না, আমি ঘাসের পরী। তোমার কান্না দেখে আমার খুব খারাপ লাগলো। আসলে মানুষের জীবনে চড়াই উতরাই চলতেই থাকে, তাই বলে কি এইভাবে ভেঙে পড়তে হবে? আমি তোমাকে চিনি, তুমি অনেক ভালো মনের একটা মানুষ। কত কঠিন কঠিন কাজ করে তুমি তোমার সংসার চালিয়েছো তাও আমি জানি। তোমার স্বামী এই জঙ্গলে ঘাস রোপণ করেছিল, আর তা থেকেই আমার জন্ম। তাই আমি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ। এখন সময় এসেছে তোমাদের এই ঋণ শোধ করার। এই কথা বলে ঘাসের পরী আশার মাকে একটি জাদুর লেহেঙ্গা উপহার দেয়। এটা তুমি তোমার মেয়েকে পরিয়ে দিও। এটা একটা জাদুর লেহেঙ্গা। এটা পরে তোমার মেয়ে আকাশে উঠতে পারবে, আর সে যা উইশ করবে তাই পূরণ হবে। এই কথা শুনে আশার মা অনেক খুশি হয়ে যায়, আর সে ওই লেহেঙ্গা নিয়ে বাড়িতে চলে যায়। সে আশাকে ওই জাদুর লেহেঙ্গা পরতে বলে। জাদুর লেহেঙ্গাটা পরার সাথে সাথে আশা উঠতে শুরু করে। আরে মা, এই লেহেঙ্গা পরে তো আমি উড়ছি। আমি যদি এই লেহেঙ্গা পরে বিয়ে করি তাহলে তো সবাই অবাক হয়ে যাবে। কিন্তু মা, বিয়ের জন্য তো অনেক টাকা লাগবে, কিন্তু আমাদের কাছে তো এত টাকা নেই। আমরা এতগুলো টাকা কোথায় পাবো? ইস, যদি এখন টাকার বৃষ্টি শুরু হতো তাহলে কতই না ভালো হতো। তখনই টাকার বৃষ্টি শুরু হয়ে যায়। টাকা দিয়ে ওদের ঘর ভর্তি হয়ে যায়। এই দেখে আশার মা বুঝতে পারে পরী সত্যি কথাই বলছিল। তারপর আশার মা ওই টাকা দিয়ে বিয়ের সব ব্যবস্থা সেরে নেয়। অনেক বড় একটা সেন্টার ভাড়া করে, আর সেখানে সবাইকে নিমন্ত্রণ করে। আশা জাদুর লেহেঙ্গা পরে উঠতে উঠতে স্টেজে যায়, যা দেখে সবাই অবাক হয়ে যায়। ধুমধাম করে তন্ময় আর আশার বিয়ে হয়ে যায়, আর জাদুর উড়ন্ত লেহেঙ্গার সাহায্যে তারা সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে।